আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভূমিকম্প পরিস্থিতিতে 2 সপ্তাহ বন্ধ ঘোষণার পর বাড়ির পথে ঝাঁপি শিক্ষার্থীরা। ইতিবাচক হিসেবেই দেখছি আপাতত, কারণ ভাগ বাটোয়ারা নির্বাচন করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ নাহিদ ইসলামের, বললেন আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি। 8 সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা। সিলেটের দুদক চেয়ারম্যান বললেন এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা। মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলে শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা জানান তাদের হলের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন এই সময়টাতে যতটুকু সম্ভব সংস্কার করা গেলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, মুহসিন হল, শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ। এর আগে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। পরপর 2 দিনে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস জুড়ে। হল বন্ধ করে দিয়েছে, আমি মনে করি যেটা ভালো একটা কাজ করেছে। 15 দিনের জন্য একটা অবজারভেশনে যাচ্ছে সবাই। ইতিবাচক হিসেবেই দেখছি আপাতত, কারণ যেহেতু একটা সার্বিক বিপদের শঙ্কা আছে, যতটুকু সম্ভব ইন্সপেকশন করে অ্যাটলিস্ট মেরামতের যে জায়গাগুলো আছে বা অলরেডি যে ফাটলগুলো দেখা দিয়েছে সেগুলোর চিন্তা ভাবনা করে আসলে আমরা মনে হয় যে এবং শিক্ষার্থীরাও কোঅপারেট করছে প্রশাসনকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, শিক্ষার্থীরা কি সবাই ইতোমধ্যে হল ছেড়ে গেছেন? 2 সপ্তাহের বন্ধে কি হল সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে পারলেন কিনা? সোহার, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখনো হল ছেড়ে যায়নি। তবে যেহেতু বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া আছে এবং আশা করা যাচ্ছে যে সবাই সেই সময়ের মধ্যে চলে যাবে। তবে হল ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেননা অনেকেই বলছেন যে আসলে এই 14 দিনের যে স্বল্প সময়, সেই সময়ের মধ্যে আসলে কতটা মেরামত করা সম্ভব হবে এই হলগুলোর যে অবস্থা, তাতে আসলে তারা কয়েকজন আসলে জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা যে সাময়িক সময়ের জন্য, যেহেতু আগামীতে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, সেক্ষেত্রে এই হল বন্ধের যে সিদ্ধান্ত সেটিকে কিন্তু শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। অন্যদিকে তারা বলছেন যে আসলে 14 দিনের কিংবা 15 দিনের যে স্বল্প সময়, সেই সময়ের মধ্যে আসলে খুব বেশি একটা মেরামত করা সম্ভব না। কেননা ভবনগুলো এতটাই জীর্ণশীর্ণ, সেখানে আসলে বড় মাপের ভূমিকম্প হলে, বড় মাত্রার ভূমিকম্প হলে কিন্তু সেগুলো আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। যার কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে হল বন্ধের সিদ্ধান্ত, পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত, সেগুলোকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আজকে বিকেলের মধ্যেই তারা চেষ্টা করছেন সবাই যার যার বাড়িতে যাওয়ার। এবং যেহেতু কাল রাতেই এই সিদ্ধান্তটি হয়েছে, কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন তাদের অসুবিধার কথা, যে এই মুহূর্তে আসলে হল ছেড়ে যাওয়াটা তাৎক্ষণিকভাবে কিন্তু তাদের জন্য দুষ্কর, যেহেতু ঢাকার বাইরে থেকে বেশিরভাগ শিক্ষার্থীরা এই হলগুলোতে অবস্থান করেন। তাছাড়া ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ কয়েকটি হল, মহসিন হল, বিজয় একাত্তর হল সহ বেশ কয়েকটি হল থেকে আমরা দেখেছি সকাল থেকে যে শিক্ষার্থীরা তাদের মালামাল নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন একে একে। ইতিমধ্যেই হলগুলো ছেড়ে যেতে শুরু করেছেন এবং আশা করা যায় যে বিকেল 5টা নাগাদ কিন্তু সবগুলো হলেই শিক্ষার্থীরা, হলগুলো থেকেই শিক্ষার্থীরা চলে যাবেন এবং তারপরে কিন্তু তারা সেই যে মেরামতের কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলেছেন সেটি হয়তো শুরু হবে, এমনটাই আশা করা যায়। ঢাকায় ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে। যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন, সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডই ঢাকাকে মনে করিয়ে দিয়েছে ভয়াবহ ভূমিকম্পে এই নগর কতটা অসহায়। যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছেই, ফলে মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা শহরে।
শুক্রবারের ধাক্কায় মেট্রো রেলের অন্তত 6টি স্টেশনে বিভিন্ন জায়গায় মিলেছে ফাটলের দেখা। একটু ভয় তো কাজ করে। আমার মনে হয় কাজগুলো এত ইয়ে হয় নাই, শক্তিশালী হয় নাই আর কি। এখানে বারবার ইন্সপেকশন করানো উচিত, আবার ওয়ার্ক করা উচিত। যারা দায়িত্বে আছে এরা এটা হলো মেনটেন্যান্স করার জন্য জোরদার করা হচ্ছে, দেখা হচ্ছে যে কোন জায়গায় প্রবলেম, এটাতে আমরা বুঝবো না যে কোন জায়গায় প্রবলেম আছে কিনা। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, এই করে কিছুক্ষণ পর আর কি একটু স্বস্তি রয়েছে, আতঙ্ক হয়ে গেছে সবাই। আমি তো দেখছি অনেকে হই হল্লা করতেছে, আর নিজের কাছেও একটা আতঙ্ক বিরাজ হয়েছে। পুরান ঢাকাকে যেন দ্রুত এটাকে নতুন করে আবার এই ইয়েকে আমি ভেঙে বলবো না, জাস্ট এটাকে যেভাবে সংস্কার করে যেটাকে আবার রিডেভেলপমেন্ট করা যায়। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার জন্য মোটেই প্রস্তুত নয় এই শহর। বড় কোনো বিপদ যদি ঘটেই যায় তবে পুরান ঢাকার মতো এলাকা পুরোপুরি ধসে যাবে, বলা যায় দাঁড়ানোর মতো রাস্তাও থাকবে না তখন। অন্যদিকে আহতদের চিকিৎসা দিতে ফুরিয়ে যাবে হাসপাতালের রসদ। বিপুল সংখ্যক মানুষ উদ্ধারে আধুনিক প্রযুক্তির ঘাটতি 2013 সালে রানা প্লাজা ধসেই প্রমাণিত হয়েছে। ঢাকার যে রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তাগুলো দিয়ে এখনই তো বড় গাড়ি যেতে পারে না, আর বিল্ডিংগুলো যখন কলাপস করবে, রাস্তার উপর পড়বে, তখন তো যাওয়ার কোনো সুযোগই থাকবে না, উদ্ধার করার কোনো সুযোগই থাকবে না। এগুলো ভেবে দেখতে হবে যে সেখানে রাস্তাঘাট সম্প্রসারণ করে অথবা যে ভবনগুলো ভার্নারেবল সেগুলোকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। নগর পরিকল্পনাবিদদের মতে ভূমিকম্প হওয়ার সময় আমরা কিছুই থামাতে পারি না, নিতে পারি কেবল প্রস্তুতি। আমাদের সমস্যা চিহ্নিত, এখন মনোযোগী হতে হবে আসল কাজে। এত বড় দুর্যোগের যদি রেডি থাকতে হয়, শুধুমাত্র ভবন না, ভবন, অবকাঠামো, পরিকল্পনা, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ গুরুত্ব, প্রাধিকার এবং এনফোর্সমেন্টের ক্ষেত্রে জিরো টলারেন্স এগুলো দরকার ছিল। কিন্তু রাষ্ট্রের পলিটিক্যাল ফোর্স এই ক্ষেত্রে নিশ্চুপ ছিল, এবং পলিটিক্যাল ফোর্সের সাথে আমাদের ব্যুরোক্রেটিক ফোর্স যে নগর সংস্থাগুলো আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে নির্বিকার ছিল, শুধু না তার দুর্নীতিগ্রস্ত ছিল। সব পর্যায়ে সচেতনতার ঘাটতি আরও ভাবনার কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উপর থেকে লাফিয়ে পড়ার ঘটনায় প্রমাণ করে দুর্যোগকালীন সারাদানে রয়েছে পর্যাপ্ত বোঝাপড়ার ঘাটতি। আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি, এককভাবে 300 আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি, এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী শাহবাগে সাইদ কনভেনশন সেন্টার সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারা নির্বাচনে পরিণত করতে যাচ্ছে। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, পারিবারিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন ধারা শুরু করেছে এনসিপি, এখানে যে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারে। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম সারা দেশের সকল এনসিপি কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, শাপলা কলি মার্কা পেলেও এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে প্রতীকের ডিজাইন দেওয়া হয়নি। জনগণ যে রাজনীতির অংশীদার, শুধু দল নয়, জনগণ যে নির্বাচনের অংশীদার, তারাও প্রার্থী হতে পারে যে কেউ, এই স্বপ্নটা সবাই দেখতে পারে। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই